যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম, দেখলাম আমার পাশে কেউ নেই। আমার রাজনীতি, গুন্ডামি এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখছে। অনেকজনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টের নিচে কাটিয়েছি। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপর বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম। সাধারণভাবে চলবো। কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়ে নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকে প্রথম দিন। প্রথম দিনে কি ঘটলো আপনারা তো দেখলেনই। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? হুম, আসো। কি চাই? স্যার, আমাকে জিহাদ ভাই পাঠিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। ও, আচ্ছা আচ্ছা। তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, নয়ন। আচ্ছা, ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছুর দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো, তাই চিনতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দেব তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাইকে অনেক চিল্লাচিল্লি করতেছিল আমাকে দেখে। সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা। ওরা এতদিন ধরে ক্লাস করছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পিছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশে বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা, যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটা আমার সাথেই পড়ে। দুঃসাল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো। সবাই উঠে দাঁড়ালো। আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এই, তুমি নয়ন? জি স্যার। আচ্ছা, বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু, ট্রান্সফার নিয়ে এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম। ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি হাকিম। হ্যালো, আমি নয়ন। আগে কোথায় ছিলা? ও, আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। হুম, বলো। ওই মেয়েটা। আরে, ওর নাম তন্নি। এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে ওর হাতে, হিসেব নেই। ওর বাবার ক্ষমতা দেখে যে কোনো কাজ করে ফেলে। ভুলেও ওর কাছে যাবি না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। আর ক্লাস করবে না? না, জিএফ পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ব্যাগ গোছাচ্ছি, এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটি মেয়ে। আমি ফারিয়া। জি, আমি নয়ন। ফ্রেন্ড? আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়েই আমার ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বখাটে ছেলেদের কোনো মেয়ে পছন্দ করে না, কিন্তু সুন্দর মেয়ে কুলোর কপালে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। আমার এইভাবে চুপ থাকা দেখে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? না, সরি, ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন। কোথায়? ক্যান্টিনে, আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। হুম, চলো।
এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমি ফারিয়া পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ও হচ্ছে নয়ন, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। হাই, আমি সানি। আমি আইমান। আমি সাদিয়া। আমিও আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদেরকে তুই বলবি। আচ্ছা ঠিক আছে, এবার বল কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই তুই করে বলার জন্য বলছি না। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে অত মিশুক, অত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতাম না। একদিনেই এত আপন করে নিল আমাকে, ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সেই ফালতু মেয়েটা আমার দিকে আসছে, চোখ মুখ লাল হয়ে আছে। আমার কাছে এসে পাশ কেটে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরো কতগুলো গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। তারপর পুরো দল আমাদের কাছে আসলো। এই কান ধর। কান ধরবে মানে? কি করছে ও? ও আমার ফ্রেন্ড মাহিমাকে চোখ মেরেছে। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। তারপর বললাম, আপনার সমস্যা কি? শুরু থেকে আমার পেছনে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকেই কলেজে আসলো আর তুই আজকেই ওর পিছে লাগছিস। সমস্যা কি তোর? তোর এত চলে কেন? ও তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনে বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানাই ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল। রাগে মাথা রক্ত উঠে গেল। শালা বারবার ইচ্ছে করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যায় আর দেখিয়ে দিই আমি কি জিনিস। ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। আমার চুপ থাকা দেখে সাদিয়া বলল, কিরে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? হুম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু। বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছে তাই করে, ওর থেকে দূরে থাকিস। ওইগুলো বাদ দে, এখন খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। প্রথম দিক ভালোই কাটছে। যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরো ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি, অজানা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করলো। তবে তন্নি মেয়েটা অনেক সুন্দর। প্রথম দেখাই যে কেউ প্রেমে পড়বে, রাগটা একটু বেশি মনে হয়। ওগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠি, টিউশন করিয়ে কলেজে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভিতরে গেলাম। গাছতলায় তন্নি অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে বসে একটা ছেলেকে র্যাকিং দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। এমন সময়, ওই চিকনা, ওই তোকেই বলছি, এদিকে আই। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়রকে? কে আবার? আমরা কি সিনিয়র না? ও হ্যালো, আমার সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া। কেন? তুই কান ধরে 5 বার উঠবোস করবি। মানে? মানে তুই কান ধরে উঠবোস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখবো কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আনতে বলছে। আমি ওদিকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেলাম। 3 ঘন্টার সময় আমি, সানি, সাদিয়া, ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছি। এমন সময় 4 থেকে 5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে নয়ন কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে, ওই তুই নয়ন? আমি। ছেলেটার কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ছেলেটা আমার দিকে তাকালো আর সাথে সাথে বলল,
ভাই ওরে নিয়ে আসছে। আরে নয়ন ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথেই রাজনীতি করত। একবার একটা মামলাও খায়, আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্যে, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দিন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই আপনি এখানে কেন? ওদিকে কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এইসব ব্যাপারে এখানে না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি, আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি নেক্সট টাইম আর আমাকে ডাকবেন না, যত ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্লাস স্টুডেন্ট আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সানি, আইমন, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? তোর ক্লাস করব না, সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিয়া সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। সবাই ভূত দেখার মতো হাঁ হয়ে আছে। কিরে, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে, আমি নয়ন, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আরে ওরে আমি আগে থেকেই চিনি, তাই। তুই মিথ্যা বলেছিস, আমাদের বল, কোনো সমস্যা নেই, আমরা তোর ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধুর, কি বলবো? ছেলেগুলো তোকে দেখে এমন করলো কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। তার মানে তুই সত্যিটা বলবি না? এই তো, এই সবাই চল এখানে থেকে, আর লাভ নেই। এই, কই কই যাস? বস এখানে বলছি। বল তাহলে। এর জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল। হুম। তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি কি করব? এগুলো করার ইচ্ছা থাকলে আগেই ক্যাম্পাসে করতাম, এখানে আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক বলছিস বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আসি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে ভাবছি, আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও, সব কিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওর দিকে না তাকিয়ে আবার আড্ডায় ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে। এমন সময় তন্নি গুন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরল। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশ হতে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো, নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন আমার সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরও একটা ছেলে গলির ভিতর থেকে বের হলো। ওই ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমার পেছন থেকে ডাক দেয়, ওই সাদা শার্ট, দাঁড়া। আমি পিছনে তাকাতেই দেখি প্রথমে সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দিব? মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিই। রাগকে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে?
জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যদের কাছে হাত পাতার কি দরকার? ওই, কি রাখবো না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, কথা বল কর। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। দুইটা ছেলে হঠাৎ করে আমার হাত দুটো ধরে ফেললো। বাকি তিনজন ইচ্ছে মতো মারতে শুরু করলো। আমি চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছি না। একটা ছেলে আমার মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আইমান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আর আমার মাথায় ব্যান্ডেজ করা। কিরে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই। তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? এই আয়মান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেলবেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তুই আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর ম্যাচে যাবি। আরে না, ও আমার সাথে যাবে। আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না। ম্যাচেই ঠিক আছে, তোদের টেনশন করার দরকার নেই। তোরা বরং এখন যা, পারলে বিকালে আসিস, আর না পারলে আসার দরকার নেই। আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাব না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে। তুই বরং বাসায় চলে যা। আমরা নয়নকে বাসায় দিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে যায়। সানি আর আইমান বিকাল পর্যন্ত আমার সাথে ছিল। বিকালবেলা আমরা ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালো লাগছে। প্রায় এক সপ্তাহ কেটে যায়। সানি আইমান সময় পেলে এসে দেখা করে যায়। ফারিয়া সাদিয়া কয়েকবার আসছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। এক সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানি আর আইমান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া আর অনেকগুলো মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমাদের দেখে এদিকে আসলো। কি রে, আসছিস? চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টা ক্লাস করে চলে যাব। কেন? আজকে একটু ঘুরতে যাব। অনেক দিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, দেখা যাবে, এখন চল। 3 তলায় ওঠার সাথে সাথে দেখলাম ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাদের দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেই দিনই মরে গেছিস। ওই, তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সানির কলার চেপে ধরে তারপর বলল, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দেব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই, তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? তুই চুপ থাক, শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলতেছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড, আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত বোঝাতে পারবো না। জায়গা দে, ক্লাসে যাব। এই শোন, তোরা খুব ভালো করেই জানিস আমি কি জিনিস। সো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করেই দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কিরে, কি ভাবতেছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আর টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরেও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না।
তারপরেও একটু পর স্যার আসলো, এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও চলে এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলায় পড়ে, পরে দেখা যাবে পরীক্ষাটাই মিস হয়ে যাবে। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আইমানের সাথে বিকালবেলা বসে বসে আড্ডা দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেটের সামনে আইমানের সাথে দেখা। কিরে, আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেলাম। সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। কিরে, কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়া কি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য কিছু চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা এক লাইন বেশি বুঝোস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানের একটা টেবিলে আমার সিট পড়লো। আমার পাশেই দেখি তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখেই যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলে, এইখানেই আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। যেটা আপনি স্যারকে বলে, আমি এখানেই বসবো। সেই দিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। তোর এই মেয়েটার থেকে যতই দূরে থাকতে চাই, ততই কাছে চলে আসে। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার নয়ন, সমস্যা করছো কেন? কি হয়েছে? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি। উনিই বলেছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন? এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। আর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে, তুমি কি জানো? আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না না না, তোমার আব্বুকে বলার দরকার নেই। আমি ওকে উঠতে বলছি। বাবা কিছু মনে করো না, তুমি পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথাটা শোনো। ওকে স্যার। তারপর আমি পিছনে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছে করছে আগের রূপে ফিরে যায় আর দেখিয়ে দিই নয়ন কি জিনিস। মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজেকে রাগ কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবেই হোক পিছনে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম। চাইতাম কোনো ঝামেলায় না পড়ুক। মাঝে মাঝে সানি আর আইমান এসে বাসার দিকে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ হয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বলল, বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যে কথা বললাম যে আমি টিউশনি রেখে যেতে পারবো না, হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিই চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিন বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকেই বন্ধের শেষ দিন। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। গিয়েই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে বসে টিভি দেখতেছে। আমি দেখেই রেগে লাল হয়ে গেল। ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়তে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও তোমার কি হয়? ও আমার ফুফাতো বোন। আপনি চিনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজেই পড়ে। দেখেননি কখনো? একবার মনে হয় দেখছিলাম, সেজন্য তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়তে শুরু করলাম। তন্নি আমাকে দেখেই
ওর মামিকে মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো, তারপর কাকে কল দিয়ে কথা বলল। আমি ওইদিকে খেয়াল করলাম না ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাব, এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, এই নাও কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনি দিয়েই আমি পড়ালেখার খরচ চালাই, খাওয়া দাওয়া করি। আর তন্নি আমার পেটেই লাথি দিল। বাহ, আসলে নিয়তি কি থেকে কি করে বোঝা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোর যদি কোনোদিন জায়গা মতো পাই না, তখন বোঝাবো নয়ন কি জিনিস। আপাতত এই শহরে এই ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই। তার পরের দিন কলেজে খুলল, কিন্তু গেলাম না। কেমন যেন বিরক্ত লাগছে। সানি আইমান অনেকবার কল দিয়েছে, ধরি নেই। রাস্তায় বের হলাম, যদি 2-1টা টিউশনই পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপরে বাবার ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে বুঝতেছে। ইচ্ছে করছে আবার আম্মু আব্বুর কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যেই কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও আমাকে ক্ষমা করবে না। যেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কিরে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিস না কেন? সরি রে, ঘুমিয়ে গিয়েছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজেছিল। কেন? আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাদ দে, এখন বল কি হয়েছে। তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কংগ্রেচুলেশন দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম এক আনন্দ বয়ে যাচ্ছে। তন্নি শালি এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলছিস আমাকে। এবার তোকে বোঝাবো। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি ওখানে গিয়ে হাতে বিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আজকে এমন সাজুগুজু, ঘটনা কি? আইমান, দাঁড়া একটু, পরে কথা বলছি। এখন বললে কি সমস্যা? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজে যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল কি হয়েছে। কিভাবে যে বলি। এই শালা, আমরা কি তোর শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কেন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি, তুই আর মেয়ে ফেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকে ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। শালা পাগল হয়ে গেছে। আরে আজকে না, সময় করে। আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দিব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল, ওরা বসে আছে। তারপর সবাই চলে আসলাম। বাইরে এসে আমি, আইমান, সাদিয়া, সানি, ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় তন্নি আর পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসেই আমার কলার চেপে ধরলো। ওই খুব হিরো হয়ে গেছিস না? তুই এই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যাবি? যদি না যাই কি করবি তুই? ওই তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। এই তো সমস্যা কি, সব সময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? দাঁড়া, তোরা ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজিয়েছে তাই না? ওই তোকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তো তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা 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 পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। খুব মেজাজটাই খারাপ করে দিল। না, আর এখানে থাকবো না। আমার জন্য আমার বন্ধুরাও সমস্যা পড়তে পারে।
আইমান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়েই চলে যাব। কলেজ শেষে চলে যাচ্ছি, এমন সময় একটা ছেলে আমাকে পেছন থেকে ডাক দেয়। তাকাতেই দেখি যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মাইরে মনে হয় তোর পেট ভরে নাই। মানে? মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব। তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায়ে কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর 1 সেকেন্ডও এখানে থাকতে পারবি না। কিরে, কিছু বলছিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই উনি শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিলাম। চিন্তা করলাম আর না থাকাই বেটার হবে। আইমান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? দৌড়, যা হবার হবে আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে চাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরও কয়েকদিন পর, আর এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এইভাবেই কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়েই কারণ জানতে চাইল। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, কিভাবে কি করব। বিকালবেলা সানি, আইমান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত, কেমনে কি করব একটু তো বল। কেকের অর্ডার দিয়েছি। আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে, আমরা 3 জন ছাড়া আর কেউ যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সেজালার রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসেই করব। ফারিয়াকে বলে দিব আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাস কোথায় করবি? আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলব। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন, বল। এই স্টাইলে প্রপোজ করবি। আচ্ছা সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট ট্রাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা হবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর 3 জনে মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিনে যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশি কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্যাম্পাসে ঢুকলাম। যাওয়ার সময় সবগুলো জিনিসের সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা 2 জনে ক্লাসরুম সাজাতে শুরু করলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নেবে, সাদিয়াকে ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিন্নির বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে, ভুলে গেছিস? ও শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই, ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সবকিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কি রে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না। আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই, তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট, দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন, শরম লাগে তো। তোর শরমের গুষ্টি কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট কর, আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো।
আমাদের সব কিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখেই শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতাছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এই রকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করছিস? হুম। ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো নয়ন, বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডসকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর, কি রে, তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? কোনো কথা না বলে ওরা চোখগুলো আড়াল করে ধরলাম। কি রে, চোখ ধরতেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি আর পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন সময় কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসে অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে। আমিও বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, আমার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আইমন এক বুক মন কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম শালা, সারা জীবন তোকেই জড়িয়ে ধরবে রে। তারপর আমি বললাম যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাতেছিল, আবার অনেক স্প্রে মারতেছিল। এমন কাণ্ড দেখে ফারিয়া অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভালো, সবাই একসাথে উইশ করলাম। যখন কেক কাটবে তখনই কেকের ভেতরে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরো বেশি অবাক হয়ে যায়। আমি আইমানকে ইশারা দিলাম এবার তার কাজ সেরে ফেলতে। আইমান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটি শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার মন একটি বারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আইমান নিচের দিকে তাকিয়ে আছে। ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে সাদিয়া গলা শুকিয়ে গেল। মনে হয় বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতেই আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো। সেও কিছুক্ষণ চুপ থেকে, সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আইমান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো। আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মাখিয়ে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এইসব কর্মকাণ্ড দেখেই রেগে লাল হয়ে গেল। আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগলো। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেট পার হয়ে বাইরে আসতে যাই, একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, ওই তোর নাম নয়ন? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধটা কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদের অবস্থা নিচ্ছি, তার আগে এই হালারে একটু দেখে নি। এই কথা বলেই আমার কলার চেপে ধরে গাড়িতে তুলল। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতর নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছে মতো পেটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করাচ্ছে। কেন, ইফটিজিং করার সময় এই কথা মনে ছিল না? মানে? আসছে আমার তুলসী পাতা,
এখন সব কিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যি বলছি আমি কিছু করিনি। চুপ কর। তুই জায়েদ সাহেবের মেয়ের সাথে ইফটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়ে হাতও দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জায়েদ সাহেবের রেগে আগুন। স্যার বিশ্বাস করেন আমি কিছুই করিনি, ও মিথ্যা বলছে। আমরা তো কোচি খোকা, কিছু বোঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতরে কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। এই কনস্টেবল ওর হাত পা বেঁধে ইচ্ছে মতো পিটাবি, ওর মুখ দিয়ে সত্য কথা বের করেই ছাড়বে। ওকে স্যার। তারপর 2টা পুলিশ এসে আমাকে বেঁধে পেটাতে শুরু করলো। এতবার বলছি আমি কিছু করিনি, তবুও কেউ আমার কথা শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছি না। এইভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে হয়েছে যে আমি ইফটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরদিন সকালবেলা সানিয়ার আইমান একটা উকিলের সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন করে আমাকে বের করলো। কি রে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানিয়ার আইমান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তোর নিয়ে আমার নামে মামলা দিয়েছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওরা ইফটিজিং করেছি, আর সেদিন সকালেও কান্না করতে করতে থানায় গিয়ে নালিশ করেছে। আর তার উপর ওর বাবার কানেও আছে যে আমি ওরে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। তো এখন কি করবি? কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি? অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরা তাহলে ট্রান্সফার নিয়ে নেব। আরে দূর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সাদিয়া কেমন আছে? আছে, ভালোই। আমার ব্যাপারটা কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো শালা বলবি, এখন গপ হয়ে গেছে। সব কথা শেয়ার না করতে তো তোর ভাত হজম হবে না। এই ফালতু কথা কম বল। ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। এই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছে। আচ্ছা এখনই যাই, বিকালে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকালবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়া আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়লো, আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এইভাবে কিছুদিন চলে গেল। আমিও মোটামুটি সুস্থ সব কিছুটা, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরদিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কি রে, তুই এখনো বেঁচে আছিস? শালা, এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। পুলিশকে এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলার পরেও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরেও তুই কলেজে যাইতেছিস? কলেজে কি আপনার এটা একার নাকি? ওই, মুখে মুখে তর্ক করিস সবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। এই, তুই কোনো জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে। লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। এই বলেই ঠাস করে একটা বসিয়ে দিই। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। এই কথা বলেই বাইক স্টার্ট দিয়ে টান দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটু পর যা দেখলাম তাতেই আমার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো তাকিয়ে রইলাম। তারপর দৌড়ে গিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে। মনে হচ্ছে সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেমন জানি খারাপ লাগতেছে। হয়তো আমার জন্য এইসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে।
সেজন্য স্পিডে বাইক চালাচ্ছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করেছে। বসে বসে ভাবতেছি, একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রোগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলুন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না, কি দরকার আপনি আমাকে বলতে পারেন। আসলে ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত প্রয়োজন। ওকে, আমি দিব। আপনার এক ব্যাগে কিচ্ছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করুন। এরপর আমি আয়মানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায়, রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত, তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হসপিটালে আয় তো। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আরে না, আমি ঠিক আছি, তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আয়মান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হয়েছে? বলার সময় নেই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? পরে বলছি, আগে চল। তারপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনই রক্ত দিলাম। তন্নির রক্তের গ্রুপ AB পজিটিভ, যার কারণে সহজেই আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বললাম, এবার বল, রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? তুই ওরে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছে ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে ওকে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস, সে কি জানে? না, আর জানার দরকারও নেই, তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজ থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমার যে রক্ত দিয়েছি সেটা বলার দরকারও নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিরে, ওরে একটা ভিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? তন্নি মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না হয় কি হয়, যদি কিছু লাগে। এই কেটে পড় এখান থেকে। কেন? পিছে দেখ। তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডসগুলো সবাই আসতেছে। আমরা যেই উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজা লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া, সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওরে মারার চেষ্টা করতেছিস? সানি রেগে গিয়ে একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। এরপর লিজা মেয়েটা আবার বলে, তোকে না সেদিন পুলিশ এত মারা মারলো, তারপরও তোর লজ্জা শরম নাই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখ তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লাচিল্লি শুরু করে একটা ডাক্তার ভিতর থেকে চলে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদের নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, একটু দয়া করে চুপ থাকেন। ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে কোনো প্রকার মিসবিহেভ কারোর সঙ্গেই করবেন না, এটা একটা অভদ্রতা। লিজার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভেবেছিলাম তন্নি বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে তাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15 থেকে 20 দিন চলে গেল। আমি বিকালবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটতাম, কিন্তু তন্নি সেই টিউশনিটাও বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। পেছনে তাকাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাকিয়ে দেখি এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি? যে মেয়ে আমাকে তুই ছাড়া ছোট লোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছে? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগের সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো? আপনার আর কোনো কথা বলতে পারেন? আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো শার্ট
লাল হয়ে গেছে, তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছেই রেখে দিন। আমি কারোর জন্য কিছু করলে সেটার বিনিময় নিই না। এই কথা বলে সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তনি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে আসছি। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনেও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ লেখাপড়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গেটে ফারিয়ার সাথে দেখা। কি রে হারামি, কই ছিলি এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভেবেছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না? ও ভেতরে আছে, চল। ওকে। তারপর ভিতরে চলে গেলাম। আইমানও আছে। দুইজনে প্রেম করতেছে। আমাদের দেখে দুইজন দুই দিকে তাকালো। হয়েছে, আর ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না? কেন, তোদের প্রেমে ডিস্টার্ব হচ্ছে নাকি? এই তুই সব সময় খোঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করব করব, একটু ওয়েট কর। আমার প্রেম হবে অনেক রোমান্টিক। কসুর রোমান্টিক। এই থাম, সানি কই? ওয়াশরুমে গেছি। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেক দিন তোদের সাথে আড্ডা দিই না, ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। তাকিয়ে দেখি তন্নি ওর গন্ডি ফ্রেন্ডগুলোকে নিয়ে এদিকে আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এই তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়ল, এক অন্যের দিকে তাকাতে লাগলো। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো। স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবে ওকে। আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো। কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটু পর সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি রে তুই এখানে? পেছনে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তো ওরা কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতেই পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরাও করব না। ও আগে যে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি। আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলে কি করে? সেদিন বাঁচানোর জন্য আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, না হলে আজকে তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, এইগুলো আর ভালো লাগছে না। এই চল, ওদিক থেকে ঘুরে আসি। সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি মাত্র, দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি? তুমি নয়ন না? আরে আজব, আমিটা কে? আমি নয়ন। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজা ও রাম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা, ভালো। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কল দিলে, কোনো সমস্যা? আসলে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি ছ্যাঁচড়া না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিয়েছেন তাকেই বলতে পড়াতে, বা অন্য একটা টিচার ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। ফকিন্নি, কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি, এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকালে আর বাসা থেকে বের হয়নি। পরদিন কলেজে গেলাম, সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাস খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসেছে। আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি পেছন থেকে, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে না জানি আবার কি করে। ভয়েস শুনে তো মনে হচ্ছে রাগ করেছে। তোর এত ভাব কিসে? মানে? কচি খোকা, মানে বোঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পেছনে ঘুরে, আমি পাত্তা দেই না। তো আমি কি করব? তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছে তো অন্যদের সাথে কি করেন, আমার সাথে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বলবেন?
তোর জন্য ওই ফকিন্নি গুলাও তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা, আমি বলে দিব ওদের যাতে আপনার সাথে কথা বলে। তোর এত দালালি করতে হবে না, বল তোর সমস্যা কি? দূর, এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। আমি কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারিয়া একা বসে আছে। কি রে, তুই একা কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না মিথ্যা বলিস কেন? কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে, বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এত খুশির খবর। তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম। এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্না করার দরকার নেই। এখন বল, ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? হুম। তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার সাথে কথা বলিসনি কেন? ছেলেটাকে? তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে। আমাকে সেদিন প্রথম দেখেছিল। অনেক দিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে। আমি ওকে অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই? তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোরা সবাই আমাকে রিয়েক্ট করতে, তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা সানি, আয়মান সাদিয়া আসুক, দেখি কি করা যায়। এমন সময় পেছন থেকে কেউ একজন কাঁধের উপর একটা থাপড় দেয়। পেছনে তাকাতেই দেখি সানি। কি রে, দুজনে আড্ডা দিতেছিস অথচ একটু বললে না? আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর সাথে জিজ্ঞেস করাই, সে বলল তুই নাকি ওয়াশরুমে গেছিস। হুম। আয়মান আর সাদিয়া কই? আসছে, একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি কথা? না, ওরাও আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা, এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? তারপর আমরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। একটু পর আয়মান আর সাদিয়া আসলো। কিরে, কোথায় গিয়েছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গেছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল, কি বলবি? কি তোর রিলেশন আছে অথচ আমাদের বলিসনি? তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। আচ্ছা টেনশন নিস না, আমি আছি। তুই কি ফয়সাল এখন বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নেই, কিন্তু বাসায় কি বলবো? আরে দূর, বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। ও তোকে বিয়ে করলে তো আর ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে ফয়সালকে নিয়ে তুই পালিয়ে যাবি, আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। শালা মাথা মোটা ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোস্ত, আর কোনো উপায় নেই? নয়ন, কিছু বলিস না কেন? অন্য কোনো উপায় তোর জানা আছে? তো প্লিজ থাকলে বল না। একটা উপায় আছে। কি? তাড়াতাড়ি বল। তন্নি? মানে তন্নি কি করবে? তন্নিই পারবে। কিভাবে? ফয়সাল তন্নির মামাতো ভাই। সো তন্নি যদি ওর মামাকে বলে, তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। অ্যান্ড আরও একটা উপায় আছে। কি সেটা? যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তাকে ফয়সাল আর ফারিয়া রিলেশনের কথা বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দিবে। কারেন্ট, এখন কি করবি? এই বিয়ে কবরে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে, আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। এখন কল দিব? না, বিয়ের পরে দিস। ফকিন্নি, তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল। তারপর অনেকক্ষণ কথা বলে মোটামুটি পুরো ডিটেলস নিল, আর নাম্বারও, বাসার অ্যাড্রেস নিল। সব নিয়েছিস? ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে, যদি জিজ্ঞেস করে আমি কে, তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল। কয়েকবার কল দিল, কিন্তু কল রিসিভ করতেছে না। কল তো ধরতেছে না। আচ্ছা ঠিক আছে,
তুই রাতে কল দিয়ে দেখ, করতে বলবি, সকালে আর সবাই যাব। তারপর মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলবো। যদি এটাতে কাজ না হয়? তাহলে তন্নি দিয়েই করতে হবে, আর কোনো অপশান নেই। আচ্ছা বাদ দে, দোয়া কর যাতে মেয়েটার বিয়ে বন্ধ করে দেয়। ওকে চল তাহলে। এই ফারিয়া, তুই কথা বলে সব কিছু ঠিকঠাক কর। ওকে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়তেছি, দেখি ফারিয়া কল দিয়েছে। বল। দোস্ত, মেয়েটার সাথে কথা বলেছি। গুড। কি বললো? ও দেখা করতে রাজি হয়েছে। তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? বেস্ট ইন রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ওকে, 9টায় রেডি থাকিস। ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। ওকে, তুই বাকিদের বলে দে। ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্ট ইন স্টুডেন্ট চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই আছে। কি রে, তোর এত দেরি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কল ধরিস না কেন? মোবাইল চেক করে দেখি 10 বার কল দিছে। সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসেছে। তো তুই বাইরে কেন? তোর জন্য। আরমান আর সাদিয়া ভিতর কথা বলতেছে। আচ্ছা চল। তারপর ভিতরে গেলাম, মেয়েটার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বললাম ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বলল। আমরা সবাই একসাথে মেয়েটিকে বোঝালাম, কিন্তু মেয়েটা উল্টো রিয়াক্ট দেখিয়ে বলে, এটা কোনো ব্যাপার না। বিয়ের আগে সবারই দুই একটা প্রেম থাকে, আমারও ছিল। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানে বিয়েটা হচ্ছে। আপনি ফয়সালকে ভুলে যান, পারলে আপনিও অন্য কাউকে বিয়ে করে নেন। তার মানে আপনি বিয়েটা করবেন? সব কিছু জানার পরও আপনি ওর মাঝে কি পেয়েছেন? দেখেন, ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে। সো আমি কেন, আপনিও এমন ছেলে হাতছাড়া করবেন না। কিন্তু কোনো কিন্তু নয়। আপনাদের আর কোনো কথা থাকলে বলতে পারেন। না না, কোনো কথা নাই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। এখন কি হবে? এই ন্যাকামি থামা। কিন্তু তন্নি আমাদের কথা শুনবে না? সেদিন আমরা ফ্রেন্ডশিপ করিনি, সবাই উঠে চলে আসছি। এই নয়ন, তুই বললেও শুনবে? সরি, শুনলেও আমি বলবো না। কেন? ভুলে গেছিস ও কি কি করেছিল? এখন এগুলো বলে কোনো লাভ আছে? তোরা বল, আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এই কথা বলে উঠে চলে গেল। এক এক করে সবাই চলে গেল, আমি একাই বসে রইলাম। তারপর আমি চলে গেলাম। আমি জানি ওরা সবাই আমার উপর রাগ করে আছে, কিন্তু তন্নি মেয়েটা একটুও তো সহ্য হয় না। ওর ফ্রেন্ডশিপ তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। মোবাইল নিয়ে এফবি লগ ইন করলাম। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিচ্ছিল, সবগুলোতে বন্ধুর বিরুদ্ধে লেখা। স্পষ্ট দেখতে পারছি সব কথা আমাকেই মিন করে রেখেছে। তারপর বললাম তন্নির সাথে কথা বললেই ফেলি। যেটাই হোক, ফারিয়া আমার ভালো বন্ধু, আর বন্ধুত্ব বন্ধুর জন্যই। পরদিন কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম তন্নি কখন আসে। এই তো আসতেছে। তারপর ওর কাছে গেলাম, ওকে পেছন থেকে ডাক দিলাম। পেছন ফিরে আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এলিয়েন দেখছে। কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্য করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চাইলাম, কি একটা রিয়াক্ট তুই আমার সাথে সেদিন দেখালি। এমনভাবে চলে গেলি যেন আমি চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যি নাকি কোনো মতলব আছে? মতলব থাকলে প্রথমেই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথায়? ওরা এখনো আসেনি। আচ্ছা চল ওদিকে গিয়ে বসি। চলে। ওয়েট, আবার কি হলো? তুই না আমাদের ফ্রেন্ড, হুম। তাহলে আপনি করে বলতেছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেলাম। সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আমার উপর কালকের ব্যাপারটা নিয়ে রেখে আছে। সেজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসতে চায়নি। কি রে, তোর কি মন খারাপ? না ঠিক আছে, আমি শুধু বসে আছি। তন্নি কখন একা হবে আর কখন আমি ওরে কথাগুলো বলবো। একটু পর লিজা বলল,
এই তোরা থাক, আমি গেলাম। তোর আবার কি হলো? বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওকে যা তাহলে। এই তুইও যাবে? না, আরও কিছুক্ষণ আছে। তারপর লিজা চলে গেল। আমি আর তন্নি চুপচাপ বসে আছি। ওর সাথে যে এভাবে বসবো কখনো কল্পনাও করিনি। সেখানে সে আমাকে দেখলেই হুমকি দিত, আর সেখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বোঝাই মুশকিল। আমরা চুপ থাকা দেখে বলল, কি রে, চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? আমি আবার ফারিয়ার তন্নির মামাতো ভাই ফয়সালের রিলেশনের কথা বললাম, এবং এর আগে যা যা হয়েছে সব কিছু বললাম, এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিলাম। আচ্ছা, এই তাহলে আসল কথা? হুম। তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভেতরে কোনো একটা ঘাবলা আছে। যেই ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না, আর সেই নিজের থেকে এসেছে ফ্রেন্ডশিপ করতে। আমি প্রথমেই বুঝছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভেবেছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব, আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ করা দরকার। বুঝলাম। তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নেই, আর কয়েকটা দিন পরেই বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর মামার বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে একটু দূরে ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে, ওর সাথে বের না হলে জানতাম না। একটু পর ওর মামার বাসায় গেলাম। সে আমাকে সোফার রুম দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি কাজটা হবে কিনা। তারপর তন্নি ওর মামাকে নিয়ে আমার কাছে আসলো। আমি সালাম দিলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলল, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজ থেকে অনেকগুলো মিথ্যা কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি থেকে আমি রীতিমতো একটা টাসকি খেলাম। তারপর ওর মামা বলল, তোরা এত কিছু কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে, আর আমি ভাবির সম্পর্কে একটু খবর নিব না তা কি করে হয়? তাই খবর নিলাম। ও মামা প্লিজ, তুমি ভাইয়ার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকার সম্পদ দিয়ে? বোঝা যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে। বেচারা মনে হচ্ছে কেঁদে দিবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছে? নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে? মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি। আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? খেলাপ কেন করবে? তুমি ওই দিনে ভাইয়ের বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি তোর জন্য মেয়ে কোথায় পাবো? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দিন না। পারবে নাকি তোমরা? চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। আমি আর মামা অবাক হয়ে তার দিকে তাকালাম। পাত্রীকে? সেটা না হয় বিকেলে দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা, আমরা তাহলে আসি, বিকালে দেখা হবে। খেয়ে যাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলাম। কিরে, কেমন দিলাম? পুরাই 100। আপনি একটা জিনিস মাইরি। দেখতে হবে না মেয়েটাকে? হয়েছে, আর ঢং করতে হবে না। আর একটা কাজ করতে হবে। কি কাজ? আমি ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া, আমি ওর আম্মুকে কল দিই। আচ্ছা দে। দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি। আপনি? আছি, আল্লাহই রাখছে। আন্টি, ফারিয়া কোথায়? কলেজে আসেনি? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছু খাচ্ছে না, দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। আন্টি, একটা কথা ছিল। বলো। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম, এবং এটাও বললাম বিকালবেলা ওরা সবাই দেখা করতে আসবে। আন্টি কেমন জানি একটু একটু খুশি হয়েছে। তাহলে এই ব্যাপার। আর দেখো, মেয়েটা আমাকে কিছু জানায়নি।
আন্টি ফারিয়া ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তো ওর মা। ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবারও প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি আরেকটা কথা, বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি ফারিয়াকে কিছু বলবেন না, আর ফয়সাল যে ওরে দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওরে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিলাম। সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলার স্টুডেন্ট দেখলে কেমন হবে? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে আমি ফারিয়ার আম্মুকে কল দিয়ে সব কিছু বলে দিলাম, কোথায় আসতে হবে সেটাও বলে দিলাম। আরও বললাম সানি, আইমান আর সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্নিদের বাসার সামনে চলে গেলাম। কিছুক্ষণ পরে সে আসলো। তারপর দুইজনই ওর মামার বাসায় চলে গেলাম। সেখান থেকে সব কিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সিজলারে চলে গেলাম। ফারিয়ার আব্বু আম্মু, ওরা বাবা মা, আরও কয়েকজন লোক, তারপর সানি, এরপর আরও গেলাম। আমাকে আর তন্নিকে একসাথে দেখে সানি, আইমান, সাদিয়া, ফারিয়া এমনভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়ছে। আমি ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলাম। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে শেষ, বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তন্নি এসে আমার পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আমার। এই যাই হোক, কথাবার্তা শেষ হলো, সবাই সবার সম্পর্কে জানলো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছি। একটু পর দুইজনে আবার রুমে আসলো। দুইজনেই হেসে হ্যাঁ সূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের তারিখটা শোনার পর ফারিয়ার বাবা প্রথমে সব ঠিকঠাক। আমি আস্তে করে উঠে বাইরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া পিছনে এসে, কিরে এখানে কি করছিস? কি রে শালা, একা একা এত দূর একবারও বললি না? সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন বেড বিহেভ করেছি। একটু পর ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র। প্লিজ এইভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটু রাগ হলো। আচ্ছা তোরা তাহলে আগে থেকেই প্ল্যান করে রাখছিলে? আরে না, ওর রাগ ভাঙ্গাতেছি। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসে একটু আড্ডা দিই। ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, এবার বল, এত কিছু কি করে করলি? তোর মাথায় বুদ্ধি আছে মাইরি? নয়ন দোস্ত, বলছিলাম কি, তুই তো সাদিয়া আর আইমানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। তন্নি, নয়ন, তোদের অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু করার জন্য। আরে এখানে ধন্যবাদের কি আছে, আপনারা হলেও তো এই কাজটাই করতেন। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেলাম। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বললাম। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওর দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি তন্নি আগে থেকেই বসে আছে। কি রে, এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল কেন ডাকছিস? না এমনি, বস এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেই। ও আচ্ছা। আচ্ছা তোর কি আসলেই কেউ নেই? আচ্ছা, আবার নেইও? বুঝলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি। তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতিম, এমনিতেই। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে, সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বললাম সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আরে দূর, আমি এগুলো নিয়ে ভাবি না, যা হবার তা তো হয়েই গেছে, এখন ওগুলো বলে লাভ কি। তবুও আমি একটু বেশিই করে ফেলছি। ফারিয়া কল দিল। কি রে, কই তুই? এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেট কেন? তাড়াতাড়ি বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে।
এবার তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। দেখি সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। আমাকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কি রে বেটা, সারাদিন তন্নির সাথে কি? আরে আজব, সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয় তাই ওরে নিয়ে আসলাম। দেখিস আবার। শালা, সবাইরে নিজের মতো মনে করিস না কেন? এই তোরা থাম, ভেতরে আয়, না হয় আব্বু বকা দিবে। ওকে চল। ভিতরে গেলাম। সাদিয়া আর তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে, আর সানিয়ার আইমান বাইরে ঘুরঘুর করতেছে। সানি একদিকে উঁকি ঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া আমাকে ইশারা দিয়ে বলল, তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকের খরচ সব আমার। আমি বললাম আমার কিছু লাগবে না। সানিয়ার আইমানকে বললাম নিতে, ওরাও নিচ্ছে না। ফারিয়া বাইরে এসে, কিরে তোরা কিছু নিবি না? না রে, আমার লাগবে না, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনের 3টা পাঞ্জাবি নিয়ে নে, এটাতে না করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। এই দাঁড়া, আবার কি? তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর একটা পাঞ্জাবি দোকানে গেলাম। যাওয়ার সাথে সাথে একটা শক্ট খেলাম, কারণ ওখানে আব্বু আম্মু আর ছোট মামা ছিল। হঠাৎ করে তাদের দেখেই ভিতরটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এদিকে সানিয়ার আইমান আমাকে পাগলের মতো খুঁজতেছে। আমি বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি আইমান আর সানি। কি রে, তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। কি রে, কিছু বলস না কেন? কি হয়েছে? আব্বু আম্মু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে। তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিনে সব ভুলে গেছে? তবুও আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। আচ্ছা, সেই জন্য আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করতেছি, বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল, তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞাসা করে নাই? আচ্ছা বাদ দে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলার দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। আর 2 দিন পরেই বিয়ে। এখন থেকে সবকিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি। আমারও ব্যস্ত, মোটামুটি সব ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়ার বিয়ের পরেও লেখাপড়া করবে, এটার আগে থেকেই ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলাম, ভালোই ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেলাম, ক্লাস করলাম। আমাদের ফ্রেন্ডশিপ আরও মজবুত হলো। সারাদিন সবাই একসাথে থাকি, ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ প্রান্তে চলে যাচ্ছে। মনে আমাদের সবগুলো সেমিস্টার কমপ্লিট, আর কিছু 2 দিন পরেই ফাইনাল এক্সাম। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যারেরা সবাই আমাদের উদ্দেশ্যে অনেক কথা বলল, ছোটরাও অনেক কথা বলল। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। সবারই মন খারাপ। যতই হোক, অনেক স্মৃতি জুড়ে আছে এই ক্যাম্পাস, আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে গেলাম। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। বল। আমরা সবাই ওর দিকে তাকিয়ে আছি, চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন 3য় সেমিস্টারে আসি তখন নয়নও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকেই ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করেই জানিস। আমি ওরে অনেক অত্যাচার করেছি, কখনো ছেলে লাগিয়ে কখনো পুলিশ দিয়ে। যখন দেখলাম সে এখনো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওরে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওরে অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ও আমাকে বাঁচিয়েছে, তোরাও নাকি রক্ত দিয়েছিলি। তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হাসপাতালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনোদিন কোনো ছেলের সাথে বেয়াদবি করবো না, পারলে উপকার করব। সেদিন থেকেই তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। নয়ন, তোকে আমি ভালোবাসি সেই দিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি।
আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি। আমি সত্যি মন থেকে ভালোবেসেছি। তো এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়। আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই আমার দিকে তাকালো। কিরে তুই কিছু বলস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? তন্নি যেটা বললো সেটার উত্তর দে। সরি, মানে সব ক্লিয়ার বল। মানে আমি এইসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আচ্ছা, অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনো কল্পনা করিনি। তো সমস্যা কোথায়? দেখতেছিস না আমি আর আইমান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যা বললাম। মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগেই থেকেই কলেজেই পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপরে আমি হাঁটা দিলাম। তনি বারবার আমাকে ডাকছে, কিন্তু আমি পিছনেও তাকাইনি, সোজা হাঁটা দিলাম। আসলে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ ও আমার সাথে যা যা করেছে সেগুলো আমি ভুলিনি। এবার বুঝুক কেমন লাগে। আমি ওরে শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আইমান আমাকে কয়েকবার কল দিলেও বোঝানোর চেষ্টা করলো। আমি কল কেটে দিয়ে মোবাইল অফ করে রেখে দিলাম। 2 দিন পর এক্সাম। আমি এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। আমাদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম ওই কলেজে। ওখানে গিয়ে দেখলাম সানি, আইমান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওদের সাথে কথা বললাম। তন্নিকে দেখতেছি না, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছি না। ওদের সাথে বসে কথা বলতেছি। একটু পর দেখলাম তন্নি আসছে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। কিরে কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম, যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, কিন্তু তন্নি একবারও আমার সাথে কথা বলেনি। আমিও নিজে থেকে বলিনি, দেখি সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এইভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি আমার সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হয়েছে। আজকেই কলেজ লাইফের শেষ দিন। হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবো না, যে যার মতো ব্যস্ত হয়ে যাব। সানি বলল, এই চল ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আমি, সানি, আইমান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়া কেউ ছিল না। সানি বলল, বন্ধু, ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে নে, সমস্যা কি? তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু, তোরও ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়া আর ফয়সালের বিয়েটা যেন হয়, সেই জন্যই ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। কিন্তু এখন তো রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নেই। আমাকে তো আর প্রপোজ করিনি, করলে সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওই সেদিন তুই বলেছিলি তোর জিয়ে পাচ্ছে, কিন্তু আমরা তো কিছু জানি না। মিথ্যা বলছিলাম, যাতে তন্নি বাড়াবাড়িটা একটু কম করে। এটা না করলেও পারতি। এই থাম, ওরা আসছে। তাকিয়ে দেখি সাদিয়া, ফারিয়া আর তন্নি এইদিকে আসছে। কিরে তোরা এখানে? আমাদের একটু বলবিও না? তোদের দেখতে পাইনি, বস এখানে একটু আড্ডা দিই। তারপর ওরাও বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিচেই বলল, নয়ন দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপার? তোর নিজে কথাটা বললো। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সেই একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগেই ভেবেছি, সো অন্য কথা বললে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় তন্নি ডাক দিল, ওই দাঁড়া। যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি? সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো। তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু কোনো কিন্তু না, তুই আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা। তুই তো বলেছিলি, এখন আবার ভালোবাসিস কেন? এই সব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে।
তোর উপর তা আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন বলিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম, আমি গেলাম। তন্নি পেছন থেকে আমাকে কয়েকবার ডেকেছে, আমি তাকাইনি। বাকিরাও অনেকবার ডেকেছে, আমি না দাঁড়িয়ে চলে যাই। সেদিনও আমি অনেক কেঁদেছি। হয়তো মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। সে আমার সাথে যেগুলো করেছে তার ফল ওকে একটু করতে হবে। এইভাবে দিন যেতে লাগলো। সানিয়া আইমানের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, মোবাইলে কথা হয়। ফারিয়ার সাদিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না আমার। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করলাম। আমাদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিরটা ছাড়া। সেও পাশ করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো আমি। রেজাল্ট দেওয়ার পরপরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করি। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করি। ইন্টারভিউ দিলাম, সব কিছু ঠিকঠাক ছিল, তাই চাকরিও পেয়ে গেছি। চাকরিটি পাওয়ার পর ওদের সবাইকে কলেজের ক্যাম্পাসে আসতে বললাম, ট্রিট দিব। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। কিরে, তুই তো পুরাই চেঞ্জ। কই, আগের মতোই তো আছি। না মামা, আগের থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই। তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবা অফিসেই করব, সাথে আমার এই দুষ্ট বরটাকেও রাখবো। মামা, এই ভুল করিস না। সারা জীবন খোঁটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। শালা, কয়েকদিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো সেটেল। তোর জামাই কেমন আছে রে? আছেই ভালো। এই তন্নি, কি অবস্থা রে? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে তোর সাথে হয়। আরে না, হইলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? তুই রাজি হলে কি এমন ক্ষতি হতো? ওইসব কথা বাদ দে, অনেকদিন আড্ডা দিই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকেলে আড্ডা দিলাম, সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এইভাবে দিন কাটতেছিল, ভালোই আছি। মাঝে মাঝে আম্মু আব্বুর কথা মনে ওঠে, ইচ্ছা করে তাদের কাছে ছুটে যায়। আজ সব আছে, টাকা, সম্মান, সব কিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করি, দিন শেষে নিজেকে এতিম বলে মনে হয়। ইচ্ছে করছে এখনই ছুটে যায়, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারি না। কিছুদিন পর আমি আমার বস গাড়ি নিয়ে একটা দরকারে অন্য একটা জায়গায় যাচ্ছি। গাড়িতে বসে বসে কথা বলতেছি, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো। সাথে সাথেই একটা ধাক্কা খেলাম। বাইরে তাকিয়ে দেখলাম কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস আমাকে বলল, নয়ন দেখো তো বাইরে কি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে বাইরে গেলাম। আমি গিয়ে পেছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বললাম, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে। আপনার লাগেনি তো? কারণ লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমার বাবা। বাবাকে দেখেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা। আমার বেশভূষা আগের মতো নেই। আগের নয়ন আর এখনের নয়নের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। আব্বু তুমি? আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমার অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তে থাকে। অনেকক্ষণ বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম, মনে নেই। পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকাই, দেখি আমার বস, তারও চোখে ভেজা। তোর মা হাসপাতালে। কি? মায়ের কি হয়েছে? বস বলল। এই নয়ন, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, হাসপাতালে চলো। তারপর বাবা, আমি আর বস গাড়িতে উঠলাম। বাবা আমার হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছে। একটু পর হাসপাতালে গেলাম। গিয়ে দেখি আম্মুকে সেলাইন লাগানো শুয়ে রয়েছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পেছন থেকে বস বলল। আচ্ছা নয়ন, আমার তো সময় কম, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম। পরে কি হয় আমাকে জানিও। স্যার, আমি গেলে সমস্যা হবে না? না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। ধন্যবাদ স্যার। বস চলে গেল। আমি আর বাবা হাসপাতালের বাইরে বসে আছি। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এ কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, সেজন্য তুই বেরিয়ে গেলি। একবারও ভাবলি না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। আব্বু, সেদিন তুমি পৃথিবীর সেরা কাজটি করেছ। সেদিন যদি তুমি আমাকে বের না করে দিতে, হয়তো আজকে এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না।
বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস বুঝতাম না। জানিস, তুই জ্বলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্যই তোর মা অসুস্থ হয়ে গেছে, দিন নেই রাত নেই শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আমাকে আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল আম্মুর জ্ঞান এসেছে, ভিতরে যেতে পারবো। আমি আর বাবা তাড়াতাড়ি ভিতরে গেলাম। এক অজানা আনন্দ বিরাজ করছে। কত বছর পর আম্মুকে দেখবো। ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা, আম্মু আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল! আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতেই আমাকে ধরে কান্না শুরু করে শক্ত করে জড়িয়ে ধরলো। এখন কেমন আছো? তুই আসছিস আর আমি ভালো না থেকে পারি? বল, আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না কি কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আর কি বলো এসব? তুমি যেটা করছো একদম ঠিক করেছো। তাহলে একটা কথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখি সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তাই আর না করিনি। তারপর আমি আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেলাম। আম্মু আমার পুরনো জিনিসপত্র সবগুলো সেই আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকালবেলা আমি আবার আগের বাসায় আসলাম। চলতি মাসের বেতন দিয়ে দিলাম। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেলাম। পরের দিন যথারীতি অফিসে চলে গেলাম। বসকে সব কিছু বললাম, তিনিও খুশি হলেন। বিকালবেলা বাসায় গেলাম, দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমি যাওয়ার পর ফ্রেশ হলাম। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলাম। বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। তন্নির কথাও বললাম। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তিন্নিকে ভালোবাসিস? হয়তো ওর জন্য সবসময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলেও অন্তত পক্ষে একবার হলেও জানতে পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? কিচ্ছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মানে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নাই, পুরো বাসা সব সময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাওয়ার পর করিস। দূর, এগুলো বলো কেন, ভাল লাগে না। আচ্ছা, তন্নির মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললেই নয়। ওকে, উল্টাপাল্টা কিছু বলবে না আমার। আরে না, তুই নাম্বারটা দে। তন্নির মায়ের নাম্বার দিয়ে আমি বাইরে চলে গেলাম। আম্মু মনে হয় কথা বলছে। রাতের বেলায় বাসায় আসলাম। কি রে, কোথায় ছিলি? এই তো বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টায়? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসায় গিয়ে কি করবে? তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেলাম। আমি ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে সানি আর আইমানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছি। আম্মু রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে। কি? আমার বিয়ে মানে? তোর বিয়ে ঠিক করেছি। মানে কি? আমাকে জিজ্ঞাসাও করলে না, মেয়েটাকে দেখতে, কোথায় থাকে, কি করে সেটাও বললে না, সোজা বিয়ে ঠিক করে ফেললা। তোকে জিজ্ঞেস করার কি আছে? আমার ছেলের বউ কে হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী। বান্ধবী মানে? কার কথা বলতেছো? তন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি? তন্নির সাথে মানে? কেন, ওকে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে দূর, তোমারে আমি একবারও বলছি না করতে। তো কি করতাম? ও
ভালো কথা। তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলছো? আসল কথা ওর বাবা মাকে বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যেন না বলে, অন্য ছেলের কথা বলতে। কিন্তু কেন? সারপ্রাইজ। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না মাটা কার? হুম। আচ্ছা, খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, কিন্তু খুশির ঠেলায় ঘুম আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া যাবে। এইভাবে কিছুদিন গেল। শুক্রবারে সকালবেলা সাদিয়া কল দিল। কিরে ফকিন্নি, ভুলে গেলে নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল, সবাইকে আসতে বলেছে, তোকেও আসতে বলেছে। আজকে বিকেলবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি। তোদের বলেছে? তোরা যা। আরে তোর নাম্বার নাকি নেই ওর কাছে। তাহলে আমি যাচ্ছি না। যদি ও কল করে তাহলে যাব। আরে এমন করছিস কেন? সানি, আয়মান, ফারিয়া সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওর নম্বর দিতেছি তোকে। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখতেছি। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি বুঝে গেলাম তন্নি হবে। কয়েকবার রিং পড়ার পর ধরলাম। হ্যালো, কে? আমি আরে আজব তো, আমিটা কে? আমি তন্নি। কোন তন্নি? কোন তন্নি মানে কলেজের? ও, তো বলো কি হয়েছে? কেন কল কেন দিছস? কেন কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে। তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়ে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। বিকেলে কলেজের সামনে আসিস, তোদের সাথে কথা আছে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে রেডি হলাম। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। বিকালবেলা সানি কল দিয়ে বলল ওরা সবাই চলে এসেছে। আমি ইচ্ছে করে একটু দেরি করে গেলাম। যাওয়ার পর দেখি সবাই আছে। তন্নি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কি রে হারামির দল, কি অবস্থা তোদের? শালা, এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল রে। আচ্ছা চলো ওইদিকে গিয়ে বসি। ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে হাসাহাসি করতেছি, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, তো এবার বল কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথে করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করলো। আমি দেখেই বুঝেছি বিয়ের কার্ড। সবার আগে একটা কার্ড আমাকে দিল, তারপরে একে একে সবাইকে দিল। তারপর বলল, এই মাসের শেষে আমার বিয়ে, তোদের দাওয়াত রইল, আশা করি সবাই আসবে। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। আমি চুপচাপ কার্ডটি বাতাস করতেছি। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? কি করব, এখন তার বসে থাকার সময় না, আর কত ওয়েট করব। বাবা মা অনেক চাপ দিচ্ছে, ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না কাকে যেন ভালোবাসতি? রাগানোর জন্য। তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি? না মানে? হইছে, আর মানে মানে করিস না। এই তুই কখন করবি? কে আমি? হুম। আমি তো করে ফেলছি আরো আগে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নেই, সত্যি করে ফেলেছে। কই, আমাদেরকে তো বললি না? বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। তুই এখানে আমাদের পর ভাবিস। আরে না, হুট করে হয়ে গেছে তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলাম তন্নি রেগে লাল হয়ে আছে। আমার কথা শুনে আরো রেগে গেছে। চোখের মধ্যে পানি টলমলো করছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দিবে। তারপর তন্নি বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেলাম। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সানি আমাকে টকা দিয়ে বলে, বন্ধু চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতি তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। শালা বেশি বোঝে, এবার বুঝে কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, আর অনেক জোরে হাসলাম। কিরে তুই হাসিস কেন, পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদেরকে বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি অ্যান্ড অবাক হয়ে যাবি। ও রিয়েলি? তো বল,
কি এমন যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলাম। বাবা মেয়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সব কিছুই বললাম। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডগুলো দেখ, কার নাম লেখা। তোরে তো ডাবল কংগ্রাচুলেশন। তো তুই ওরে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না। তুই এক জিনিস মাইরি। চল এখন ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে চল। ওই ওয়েট, তোর আবার কি হলো? তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। কেমনে বুঝলি? ও তো নিজেই বলল নিজে থেকে বিয়ে করছে। আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখেনি। ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। ওই হারামিরা, ওরে নিয়ে এত কথা বলছিস কেন? জানিস না ও আমার হবু বউ? ওরে আমার ভালোবাসারে, বেশি কথা বললে এখন তন্নিরা সব বলে দিব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো বলিস। আচ্ছা, ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিতেছিস? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? এখনো এগুলো মাথায় নিয়ে ঘুরিস? না, ঘুরে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলো বাদ দে, বিয়ের পর সারাদিন তো আদরের উপর রাখবা, এখন তো অত্যাচার করবা না। এই যে আরমান যেমন সাদিয়ার আদর করছে, সাদিয়াও করতেছে। কি একটা লাক্সারি লাইফ, উফ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলাম। হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ও আচ্ছা, তুই তো ফয়সালকে আদর করতেছিস। শালার কি পুরা কপাল নিয়া দুনিয়াতে আইসে কে জানে। তোর কপালে বউ নাই। এইভাবে অনেক মজা করলাম, আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেলাম। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়া আর সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল, সানিয়ার আইমানে আমার সাথে। আমরা দূরে দূরে রয়েছি যাতে ভুলেও তন্নি কিছু না জানতে পারে। শপিং শেষে বের হচ্ছি, এমন সময় গেটের দিকে তাকাতেই একটা টাসকি খেলাম। দেখলাম তন্নি বের হচ্ছে। আমি সানিয়ার আইমানে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বললাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরা বের হলাম। বাসায় গেলাম, সবকিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিতে আসলো। আমিও মোটামুটি ব্যস্ত, একটাও করছি। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আইমান, সাদিয়া, ফারিয়াকে আমি কল দিয়ে দিঘির পাড়ে আসতে বললাম। বিকালবেলা ওরা আসলো। কি রে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে ধুর, সেটা না, এমনিই বললাম। আচ্ছা শোন, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিষয়ে কাজে আমি বোকা হয়ে যাবেন, কিছুই আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরো অনেক কথা বললাম। ফারিয়া বলল, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কাল তো তোদের দুজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাতে করে হয়। তোরা তন্নিকে গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে তুইও যাবি নাকি? আমারেও তো দাওয়াত দিছে। হারামি, তুই এক জিনিস মাইরি, তোর কাজ নেই। সবকিছু গুছিয়ে যাব। কিন্তু এই তুই চুপ থাক, সব সময় কিন্তু কিন্তু করিস কেন? এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? আইমান, তোমার জানুকে নিষেধ করো, না হলে মাথার উপর তুলে আস্তে করে ছেড়ে দিব। ওই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছে। আচ্ছা কালকে কয়টায় যাবি? তুই আর সাদিয়া বিকালে চলে যাবি, আমি সানি আর আইমান রাতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাহলে। ওকে যা, কালকে দেখা হবে। তারপর সানি আর আইমানের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সবকিছু সাজাতে শুরু করলো। লাইটিং দেখে কেমন যেন একটা দুলা দুলা ভাব চলে আসলো। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকালবেলা সানি, আইমান আসলো, ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টায় ফারিয়ারা কল দিল। কি রে, আসবি না? আসতেছে। তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। ওয়েট, আসছে। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলাম তখনই আম্মার আগমন। কি রে, কই যাস তুই? তোমার বৌমাকে গায়ে হলুদ দিতে আসতে। কি? নিজের গায়ে হলুদের খবর নাই? উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখতে। যা বাসায় যা। আরে থমকাও কেন, যাবো আর আসবো।
তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। কিছু করব না, আমি যাবো আর আসবো। ওকে, সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমিও একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখাতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে সাজানো হয়েছে। আমি ভিতরে গেলাম। তন্নির বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। আমি সালাম করলাম। ওনারা হাসতেছে, হয়তো ওনারা বুঝে গেছে আমি কেন এসেছি। ভিতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। কিরে, এত দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। তো পরে কেমনে আসলি? তোর সাথে কথা বলেছি, তার সাথে ছেড়ে দিয়েছি। এই কুত্তা বিলই, তুই সব সময়ে আমার পেছনে লাগিস কেন? হায় রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা নয়ন শোন, বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা? আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিক মতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুন খোসা উঠা। উত্তি, তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, তন্নি আসছে না। এই তো আসছে, বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবারও ক্রাশ খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতু লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে, পরনে শাড়ি, দেখে মাথা নষ্ট লাগতেছে। ওদের দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। কিরে, কি দেখতেছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি কি বুঝতাম আমি? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নেই, কালকে তোর বিয়ে। চল আমরা এখনই পালিয়ে যাই। কি, তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ, পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি তো পড়ে গেলাম মহা বিপদে। আবারও ভালো লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখে, কিন্তু একটু ভাব নিলাম, ওরে দূরে সরিয়ে দিলাম, কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারবো। ভাব নিয়ে ওরে বললাম, তোর লজ্জা করে না বিয়ের আগে অন্য একটা ছেলেকে? ছি! তোর কি বিশ্বাস হয় না? আরে দূর, ওগুলো কি বিশ্বাস করব? ওগুলো হচ্ছে তোর ন্যাকামি। সো ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখ মুছে ঠিক করে নিচে আয়। বাহ, ফকিন্নি আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো নয়ন কি জিনিস। অনেক তো জ্বালাইলা, আমারে দেখো এখন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানিয়ার আইমান ইশারায় আমাকে জিজ্ঞেস করলো কি বলেছে। আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নিও চলে আসলো। গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওরে আরও রাগানোর জন্য আমি সবার আগে স্টেজে উঠলাম। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দিলাম। রিকি পুরো লাল হয়ে গেছে। এদিকে সানিয়ার আইমান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যরাও দেওয়া শুরু করলো। তারপর সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই লাগলো। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা তন্নিকে বলে যাই। মাথা খারাপ? ওরে বললে যেতে দিবি না? যদি আমাদের খুঁজে? খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিচ্ছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি তুই আর ফারিয়ার সিএনজিতে যাব, সানি আর নয়ন বাইকে যাবে। ওকে চল। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো ঝাড়ি দিল, সেগুলো হজম করে আমি গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ। এক এক করে সবাই হলুদ দিল, ফটোশ্যুট, এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। 11টায় ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, কি রে, পাঞ্জাবি শেরওয়ানি গায়ে না দিয়ে এটা কি দিলি? আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গায়ে দিয়ে তন্নির বাসায় গেলে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি সানি, আইমান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পর তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নি রুমে অনেক ভিড়, মনে হয় ওরে সাজাচ্ছে। আমি, সানি, আইমান বাইরে ঘুরতেছি। সাদিয়ার ফারিয়া ভিতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই আমার খিদা লাগছে, এই নয়ন আয় খেয়ে নি। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে।
আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প করে খেয়ে নে। তারপর আইমান আর সানি দুইজনে টানতে টানতে খেতে বসলাম। তখন প্রায় 1টা বাজে। আমরা খাইতেছি এমন সময় দেখলাম ফারিয়া দৌড় দিয়ে আমার কাছে আসলো। এসে আমার কানে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ফারিয়া বলল তন্নি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দৌড় দিলাম। ওর রুমে গিয়ে দেখি অনেক মানুষ, ভিড় ঠেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি ওরে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওরে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব কখনো কল্পনা করিনি। সানি, আইভান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মুও অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভিতর থেকে একটা ডাক্তার আসলো। আমিও তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। আপনার কে হয়? জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত। ঠিক সময় নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিতরে গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ ডক্টর সাহেব। ভিতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলাম। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো। ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। কেন এমন করলি? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতে পারতাম না। বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। আরে হারামি, ওই তোর জামাই। মানে? মানে ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছিল। কি বলিস এইসব? সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা হারামি, থাক তুই তোর সারপ্রাইজ নে। এখানে আসলে কেন? তোদের সাথে কথা নাই। আরে পাগলি, রাগ করছিস কেন? নয়নিয়া, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি তোরে ছাড়া থাকতে পারবো না রে। ওই এগুলো বাসর ঘরে গিয়ে করিস, আমার গা জ্বলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিলি। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ তারপর। আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং আমার বাবা মা গাড়ি নিয়ে আসতেছিল। এমন সময় তন্নি বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে ওকে জড়িয়ে ধরলো। তারপর তন্নিদের বাসায় চলে গেলাম। বিয়ের সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলা শেষ। ওরা গাড়িতে করে বাসায় নিয়ে গেলাম। গাড়িতে আম্মা। এখন রাত 12টা। আমি, সানি আর আইমান বাসার ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আব্বু আসলো। কি রে, তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। হারাম জাদা। দোস্ত তুই যা, আল্লাহ হাফেজ। দেখে শুনে সব কিছু করিস। শালারা দুজনেই সুন্দর করে বাঁশ দিয়ে দিল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। দূর, এত লজ্জা দিয়ে কাজ হবে না। যাই, ভিতরে যাই। ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আমি তাকিয়ে দেখি তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গেলাম। আমার ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর আমি ওকে ধরে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। তন্নি এক টান দিয়ে ওর ঘোমটা খুলে খাট থেকে নেমে, ওই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কইছিলি জানিস না আমি ভয় পাই। এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গিয়েছে টেরও পাইনি। বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। দূর, আমি পারি না। কি বললি? এই না, শুনছিস? তোকেও শুনতে হবে। দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না। আয় হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। দূর, আমি পারি না, তুই একটা শোনা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাওসানের বধূ হও যদি এই গানটা শোনালো। আমি তালি দিলাম। আয় একটু নাচি। পাগল নাকি? আমি পারি না, তুই নাচ। আরে পারবি, হালকা একটা গানে নাচবো। আয়। তারপর উল্টাপাল্টা কিছু নাচলাম। কি নাচলাম নিজেও জানি না। চল ছাদে যাব, চাঁদ দেখবো। ওকে চল। ওই এভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করার, আটার বস্তাকে কোলে নিয়ে ছাদে গেলাম। আল্লাহ,
তুই এত ওজন? একদিনেই এই অবস্থা, বাকি সময় তো রয়েই গেছে। মানে? তোর নিয়ে আর কিছু বলল না। দুইজনে ছাদের এক কোণে গিয়ে বসলাম। সে আমার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফোটাতে লাগলো। তারপর আবারও ওরে কোলে নিয়ে রুমে আসলাম। এই শোন, আজ থেকে তুই তোকারি করে বলবি না, তুমি করে বলবি। ধুর, আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শোনে মান ইজ্জত সব যাবে। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতেই তুই করেই বলবো। এই শোন, বল। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। তাহলে তো আমাকে ডবল পরিশ্রম করতে হবে। মানে? এটার জন্য সেই কাজ করা লাগলে দুইটা তো তার ডবল করা লাগবে। এই খবরদার, একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। আমি বাংলা সিনেমার ভিলেনের মতো একটা হাসি দিলাম। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউ আসবে না। এই না, একদম না। আমি ওরার কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিলাম। তারপরে হারিয়ে গেলাম অন্য এক পৃথিবীতে। আপনারা এখনো বসে আছেন? আরে কত ভাই, অনেক কিছু তো দেখলেন, এবার নিজেদের টুইন বেবির জন্য কার্যক্রম শুরু করে দেন। সমাপ্ত।